এরপর আদিল টুস শব্দটি করেনি। মার্জিয়া তো সেই থেকে মুখও খোলেনি। আদ্রিকের মুখটাও যেন সে পরিদর্শন করতে চায় না। কিন্তু নিজের নারী ছেঁড়া সন্তান তো চাইলে এই বাড়ি থেকে বের করে দেওয়া যায় না। তার চেয়েও বড় কথা, বাড়ির ছেলে যদি বাইরে উকি দেয় তাহলে বাঁচাকুচা মান সম্মানটুকুও হারাতে হবে। এই জন্য ছেলে যাকে পছন্দ করে তার সাথে বিয়ে দিলে শান্তি। সেই দিন থেকে এখন অব্দি অরেন নিস্তব্ধ নিস্তব্ধ, মনটা খালি হুকিঝুঁকি মারতে চায় আদ্রিকের রুমে। অথচ এই আদ্রিক তার না। আদ্রিকের ঘর উকি মেরে এই এক সপ্তাহে মীরাকে পায়নি সে। সাহিল হুমায়ুনের আদেশ নাকি লোকে জানাজানির আগে মীরা আদ্রিক কিছুতেই একসাথে থাকতে পারবে না। আদ্রিক রাজি হয়ে গেল সাথে সাথে, কিন্তু মীরা তৎক্ষণাৎ কিছু বলতে পারল না। লজ্জা অনুভূত হলো তার, আর চোখে অরিনকে দেখতে ভুলল না। অরিনের ছলছল দৃষ্টি তখন তার দিকে, দৃষ্টি যেন বলছে, জিতে গেলে তুমি মীরা। এতদিন তো ঠিকই গাইগুন করতে, আদ্রিক কেউ না তোমার ইত্যাদি। এখন তবে কি হলো? মনোভাব মুহূর্তেই বদলে গেল। মীরা জানে সে অপরাধ করেনি, কিন্তু আদ্রিককে বিয়ে করার কোনো স্পষ্ট কারণ নেই। পৃথিবীতে কেউ তোমার আপন না, সবাই স্বার্থ খোঁজে। কথাটা ধরেই মীরা চলেছে। নিজের পরিবার পাওয়ার আশায় স্বার্থপর হয়েছে, তাই বলে কি সে সুখী হবে না? না হলে নেই, সে তো পাপ করেনি কোনো। তাছাড়া আদ্রিক তাকেই ভালোবাসে। মীরা কখনো কোনো মেয়ের ক্ষতির কারণ হতে চায়নি, কিন্তু আজীবন মানুষের কথা ভেবে গেলে মানুষ তাকেই নির্বোধ ভাববে। অনেক ভেবেছে, এই এক সপ্তাহ মনকে বানিয়েছে, সবকিছুর জন্য প্রস্তুত করেছে মনকে। হুমায়ুন বাড়িতে নীরব বিয়ে উদযাপন হচ্ছে। মনমরা হয়ে সবাই প্রস্তুতি নিচ্ছে হলুদের। সন্ধ্যা গড়িয়ে এসেছে, মীরা সাজছে একা একাই। শাড়ি দিতে শুধু শাহিদুল খালা এসেছিলেন, এছাড়া সব নিজ হাতেই করেছে মীরা। সাজতে সাজতে দরজায় শব্দ শুনতে পেলে মীরা গাঢ় কাত করে তাকালো। আদ্রিকাকে দেখে চমকালো, সেই সাথে হাসলো। আদ্রিকা ভেতরে ঢুকে বলল, আমি ভাবতেও পারিনি তুমি আমার ভাবি হবে। আমি খুব খুশি তোমাদের জন্য। এখানে যে এসছো দেখেনি কেউ? সবাই দেখেছে, কেউ প্রশ্ন করেনি। আর মা বাবা নাকি ঘর থেকেই বের হচ্ছে না, তাদের নজরে আসার প্রশ্নই আসে না। বসো। না, বসতে আসিনি, সাজাতে এসেছি। ভাইয়া পাঠিয়েছে আমায়। কথাটা শুনেই লজ্জা হলো মীরার। লোকটা কিভাবে জানে এখানে সে একা সাজছে, কেউ নেই তার পাশে? সকাল থেকে তো তাকে দেখাই যায়নি মীরা। মীরা কিভাবে দেখলো? মীরার ভাবনার মাঝে চটপট সাজিয়ে দিল আদ্রিকা। আয়নার সামনে মীরাকে দেখে বলল, সুন্দর লাগছে তোমাকে মীরা, শ্যাম সুন্দর। চলো যাই। কি ফ্যামিলি বাপরে! বিয়ে দিচ্ছিল একজনের সাথে, হলো আরেকজনের সাথে। আরে ভাই, যেহেতু আরেকজনের সাথে বিয়ে হইছেই, তাহলে বিয়ের কার্ডে অন্য মেয়ের নাম দিল কেন? শুধু শুধু এতিম মেয়েটাকে এত শত স্বপ্ন দেখিয়ে কি লাভ হলো? শুনেছি এর আগেও নাকি এই ছেলের বিয়ে হতে চেয়েও হয়নি, তাও আবার একই মেয়ের সঙ্গে। ছেলে বিয়ের আগের দিন নাকি মানা করে দেয়, পরে বোনের বিয়ে দিতে গেলে বোনটাও পালিয়ে যায়। কেমন সন্তান পেলেছে, মা বাবার সম্মান রক্ষা করতে পারে না। আমার ছেলে মেয়ে হলো এতক্ষণে ত্যায্য হয়ে যেত। এত অন্যায় আবার আমি সহ্য করতে পারি না। মুখের কথা সবার, চুপ করে হজম করছে সকলে। কিছু বলার নেই তাদের, কি বলবে, কোন মুখেই বা বলবে। কিন্তু সাহিল হুমায়ুন এবারও চুপ থাকলেন না, বললেন, ঠিকই তো, আপনারা অন্যের বাড়িতে এসে তাদের নামে সমালোচনা করছেন। একটাবার বাড়ির পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন? বাড়ির সবাই কেমন পরিস্থিতিতে পড়েছে সেটা শুধু আমরাই জানি। অযথা আপনার মাথা ঘামানো লাগবে না। ব্যাস এতটুকুই যথেষ্ট তাদের মুখ বন্ধ করতে। সাদামাটা ভাবে সম্পন্ন হলো হলুদ। নিজ থেকে সব করেছেন সাহিল, সবটা সামলাতে পারেননি, তারপরও পেরেছেন। কিন্তু হলুদেও অনুপস্থিতি ছিল মার্জিয়া আর আদিল। তাদের কেউ ডাকেও নি, শুধু শুধু তামাশা করে কি লাভ? মীরা দরজা বন্ধ করে বসে আছে, মন খারাপ তার। আদ্রিকা চলে গিয়েছে, কাল আবার আসবে। কিন্তু মন খারাপের কারণ এটা না, কারণ হলো তা বিয়েতে তার মা বাবা উপস্থিত নেই। মা বাবা না থাকার যে কি কষ্ট যার নেই সেই বুঝে। আজ তার মা বাবা থাকলে এমন একটা জীবন কাটাতে হতো না মীরার, শান্তিপূর্ণ একটা জীবন থাকতো। কিন্তু এখানে তো সে এসেছে এই পিতামাতার খোঁজে। শুরু হলো সবে, ধীরে ধীরে সবাই জানা যাবে। মীরার ভাবনার মাঝে দরজায় শব্দ হলো।
অদ্ভুত গঙ্গানির শব্দ। মীরা দরজা খুলে নিল নির্ভীকভাবে। দরজা খুলে টুলতে টুলতে প্রবেশ করলো আদ্রিক। মীরা তাকালো, বিশ্রী গন্ধ নাকে এলো। বুঝলো আদ্রিক মদ্যপান করেছে। আদ্রিক নিজেই বলল, মীরা, আমার খুব কষ্ট হচ্ছে। কেন? আমি তোমাকে তোমার প্রাপ্য সম্মানটুকু দিয়ে এই বাড়িতে আনতে পারছি না। কেউ তোমাকে মেনে নিচ্ছে না। এমন একটা দিনও আমি খুব দুঃখী। আদ্রিকের অসহায় কণ্ঠ। মীরা আলতো হাসলো, বলল, আপনি আমাকে প্রাপ্য সম্মানটুকু দিলেই হবে, বাকিদের মনে হয় জয় করে নিব। আদ্রিক হাসলো। মীরাকে বাহুতে জড়িয়ে ধরে বলল, চমৎকার মেয়ে তুমি, এই জন্যই এত ভালোবাসি তোমাকে। কেবল তুমি বাসো না। মনমরা কণ্ঠস্বর আদ্রিকের। মীরা শব্দবিহীন হাসলো, ফিসফিস করে বলল, হয়তোবা বাসি। আফসোস কথাটা আদ্রিকের কান অব্দি পৌঁছালো না। তার আগেই টুলতে টুলতে ঘর থেকে বের হয়ে গেল। দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলো মীরা। এবার নিজের বিয়েতে চমক ছিল অনাথ আশ্রমের সকলে। তাদের দেখে মীরা আবেগে আপ্লুত হয়ে গেল। চিরচেনা এই মুখ বছর দুয়েক আগেই ছেড়ে চলে এসেছিল। এই প্রথম দেখলো তাদের আবার। নজর গেল অনাথ আশ্রম দেখে রাখা মানুষের ওপর। সবাই আছে, শুধু একজন বাদে। তিনি হলেন আতিফা, যার হাত ধরে মীরার চলা, যার হাতে খাওয়া, যাকে মা বাবা দুজনেই মেনে আসা। তিনি হলেন আতিফা। মীরার বিয়ের মাসেক পর অসুস্থতায় তার মৃত্যু ঘটে। মৃত্যুর খবর কানে পৌঁছালেও মানুষটার লাশ দেখতে অনাথ আশ্রমে ছুটে যেতে পারেনি সংসারের বেড়া জালে। ইয়ামিন ভাই কই? মীরা আপু? মীরা এই কথায় চমকালো, থমকালো। আদ্রিক পাশেই ছিল। এই কথায় আর চোখে তাকালো। শুধু আদ্রিক না, পরিবারের সবাই পাশে ছিল। এই কথায় তাদের সবার দৃষ্টি মীরার দিকে। অনাথ আশ্রমের দেখভাল করা লোকটি তখন মেয়েটিকে ধমকে বলল, ইয়ামিনকে বেশি কথা বলিস তুই? মীরার গলা ধরে আসতে লাগলো। আদ্রিক নিজের শক্তপোক্ত হাত দিয়ে মীরার হাত চেপে ধরলো। মেয়েটি জবাবে বলল, আঙ্কেল, ইয়ামিন ভাইয়ের সাথে বিয়ের সময় তো আপনিও আসিলাম, তো এখন কেন বলছেন চেনেন না? লোকটি বিপাকে পড়ল। মেয়েটি এবার মীরার ওপর হাত ধরে বলল, মীরা আপু, ইয়ামিন ভাই খুব ভালো আসিল, কত আদর করতো আমাদের। উনি কই? উনি কি ভালো নেই? মীরা জবাব দিল না। কয়েক জোড়া স্তম্ভিত চোখ তখন তাকেই ঘুরছিল। লোকটি মেয়েটিকে টেনে সরিয়ে মীরার কাছে এসে বলল, কিছু মনে করিস না মিনামা, ও একটু অমনি, কার না কার সাথে তোকে গুলিয়ে ফেলেছে। মিথ্যা বললেন লোকটি। মীরা হেসে বলল, আমার বিয়েতে এসেছেন, অনেক খুশি হয়েছি, কিন্তু আঙ্কেল ওর মুখ বন্ধ করলেই কি সত্য কখনো আড়াল হবে? মীরা, কি বলছো তুমি? আগেও তোমার বিয়ে হয়েছিল? পরিবারের সবার বিস্মিত কণ্ঠস্বর। নববধূ মীরা আর আদ্রিক সবার সামনে দাঁড়িয়ে আছে। মীরার মুখে হাসির নির্লিপ্ত রেশ। আদ্রিক শটান হয়ে দাঁড়িয়ে আছে। সামনেই মার্জিয়া আর আদিল সহ পরিবারের সবাই। তাদের পাশেই আদ্রিকা ভীতু দৃষ্টিতে তাকাচ্ছে। যদিও সে এসবের কিছুই জানতো না, কিন্তু তারপরও ভয় লাগছে ভাইয়ের নতুন সংসারটা জানি না ভেঙে যায়। আদিল বললে, মীরা, তোমার আগে বিয়ে হয়েছিল? জি। মার্জিয়া রেগে গেলেন, বললেন, তো আমার ছেলেকে ফাঁসালো কেন মীরা? তোমার জন্য আমার হাসি খুশি পরিবার ভেঙে গেছে। মীরা জবাব দিল না। আদিল বললেন, ডিভোর্স দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। তোমার উদ্দেশ্যই ছিল বড় লোকের গলায় ঝুলে পড়া, তাই না? চরিত্রহীন মেয়ে কথাকার। আদিল ক্ষোভে কাঁপছেন। মীরা মুখ বুঝে সহ্য করে নিতে পারল না, বলল, ডিভোর্স হলেই আমি চরিত্রহীন? আচ্ছা, আমি চরিত্রহীন, কিন্তু আমি তো আপনাদের ছেলেকে ফাঁসাইনি। উল্টো আপনাদের কথা ভেবেই এতদিন প্রত্যাখ্যান করেছি। তো বিয়ে করেছো কেন? মার্জিয়া বললেন। জবাব না দিয়ে মীরা নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। সাহিল বললেন, এই ব্যাপার নিয়ে এখন কথা বলার দরকার নেই, তোমরা নিজেদের ঘরে যাও। না ভাইয়া, আমি এদের আর এক মুহূর্ত এখানে সহ্য করতে পারছি না। আদ্রিক মীরাকে ডিভোর্স দিবে। মীরা আদ্রিককে ঠকিয়ে বিয়েটা করেছে। ছেলের কথায় আদিল শুদ্ধ। মার্জিয়ার অবস্থাও তা। মার্জিয়া আদ্রিকের কাছে এসে বললেন, এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি আদ্রিক। আমি এক মুহূর্তের জন্য তোকে সহ্য করতে পারবো না এই বাসায়।
আদ্রিক মুচকি হেসে বলল, চলে যাবো মা, সেদিনই ফিরবো যেদিন তোমার নিজে আসতে বলবে। বলেই নববধূর হাত শক্ত করে চেপে ধরলো আদ্রিক। মীরা আদ্রিকের দিকে তাকালো। সে চাহনিতে আদ্রিক ভালোবাসা বিশ্বাস ব্যতীত কোনো কিছুর ছাপ দেখতে পেল না। জনবহুল এয়ারপোর্টে শত লোকের আনাগোনা। কেউ এসেছে সন্তানকে নিতে, কেউ এসেছে স্বামীকে নিতে, আবার কেউ এসেছে নিজের জন্মদাতা পিতাকে নিতে। শত মানুষের ভিড়ে একটুখানি এগিয়ে যাওয়ার আশায় দুটি নির্লিপ্ত হৃদয় হারছে। 1 বছর বাদের কাহিনী। বিদেশ ছেড়ে পুনরায় দেশের মাটিতে পা রেখেছে দুজনে। দেশ ছাড়বার সময় রেখে গিয়েছিল হাজারো অতীত, এক টুকরো বিষাদ। নিয়ে গিয়েছিল শুধুই ভালোবাসা, বিশ্বাস, একটুখানি আত্মসম্মান। ফিরেছেও তাই নিয়ে। মীরা আদ্রিকের হাত শক্ত করে চেপে ধরল। ছলছল করে উঠল তার দৃষ্টি। 1 বছর তার জীবনের উন্নতি হয়েছে কেবল আদ্রিকের জন্যই। মানুষটা না থাকলে উন্নতির চেয়ে অবনতিই হতো। 1 বছরে আদ্রিক কি না করেছে তার জন্য। প্রতিটা ক্ষণ পাশে ছিল। পড়ালেখার দিক থেকে মীরা সব সময় নাজুক, তাতেও পাশে পেয়েছে আদ্রিককে। রান্না বান্নায় বেশ পটু সে, কিন্তু আদ্রিক তাকে ছুতে দেয়নি। প্রতিদিন হরেক রকমের খাবার খাইয়েছে। মানুষটা তার কথা রেখেছে। ইয়ামিনের জায়গা সে নেয়নি, বরং নিজের জন্য আলাদা জায়গা তৈরি করেছে, যে জায়গায় নেই ইয়ামিনের মতো বিষাদের ছায়া। নিজের সর্বস্ব দিয়ে দিয়েছে মানুষটা মীরাকে সুখ দিতে যে। কিন্তু মীরা সে তো কিছুই করেনি, কখনো ভালোবাসিও বলেনি, অথচ মানুষটা প্রতিক্ষণ ভালোবাসি বলে দিচ্ছে নিজের কাজকর্ম দ্বারা। মীরার আফসোস হয়, এমন মানুষটা সে কেন ইয়ামিনের আগে পেয়ে গেল না। ইয়ামিনের আগে পেলে খুব একটা ক্ষতি হতো না, বরঞ্চ প্রাপ্য সম্মানে শ্বশুরবাড়ি থাকতে পারত। কপালে এই ডিভোর্সির ট্যাগটা নিয়ে বাড়ি ছাড়া লাগতো না। আবারও একই রকম বাড়িটি দেখেছিল বছর 1.5 আগে। সে আগের হুমায়ুন মঞ্জিল বেশ পরিচিত তার। পার্থক্য তখন অজানা অচিন মানবী ছিল। এখন এই বাড়ির বড় ছেলের বউ, এই মঞ্জিলের বড় বউ। সেটা খুব নামেই অবশ্য। কেউ তাকে মেনে নেয়নি, মাথা উঁচু করার স্বার্থ স্পর্ধাও নেই তার। মীরা তপ্ত শ্বাস ফেলল, গাড়ি থেকে নামলো। 1 বছরে তার উন্নতি হয়েছে। হ্যাংলা পাতলা শরীর থেকে হালকা মোটা তাজায় রূপান্তরিত হয়েছে। গায়ের রং উজ্জ্বল হয়েছে। এতেই বোঝা যায় কতটা যত্নে আরামে কেটেছে তার জীবন এই 1 বছরে। কিন্তু তার কি এসব চাই? শুধুই তো চাই একটা পরিবার, মা বাবা, স্বামীর ভালোবাসা। স্বামীর অসীম ভালোবাসা পেলেও পরিবার আর মা বাবার ভালোবাসা না পাওয়ার আফসোস মীরার। ধ্যান ভাঙল তখন, যখন আদ্রিক মীরার কাঁধে হাত রাখলো। গম্ভীর দৃষ্টিতে তাকালো তার দিকে। মীরার নির্লিপ্ত ভঙ্গিতে দরজার সামনে দাঁড়ালো। বিয়ের সাজে সজ্জিত বাড়ি হবেই না কেন? অনন্ত হুমায়ুনের আবদারের যে অন্তির বিয়ে আজ, যে কিনা গত 4 বছর ধরে বিদেশে ছিল, কয়েক মাস আগেই হয়তো দেশে ফিরেছে। তার বিয়ে সেই উপলক্ষেই এই দেশে তাদের আসা। অনন্ত হুমায়ুন খুব কান্নাকাটি করে আনিয়েছেন, নয়তো আদ্রিক কখনোই আসতো না। কঠিন মন তার। গলে তখনই গিয়েছে যখন অনন্ত হুমায়ুন বলল, মার্জিয়া ভাবি, মৃত্যুর পথযাত্রী আদ্রিক, তার অবস্থা এতই খারাপ যে যে কোনো নিদ্রায় সে আমাদের ছেড়ে দিবে। তুই আস, অভিমান আত্মসম্মান নিয়ে থাকিস না। মা মরে গেলে পাবি না, আর তখন বুকে হাহাকার নিয়ে বাঁচতে হবে। পারবি তো? তখন আদ্রিক জবাবে বলতে পারেনি। এই মা বাবা আজীবন নিজের সম্মান ভেবে গিয়েছে, কিন্তু কখনোই বুঝেনি নিজের সন্তানদের মনের ইচ্ছা। আমি কখনোই অভিমান করে বের হতাম না যদি সেদিন আমার ইচ্ছাকে না হত্যা করা হতো, আমার সামনে আমার সদ্য বিবাহিত স্ত্রীকে চরিত্রহীন উপাধি দেয়া না হতো। তাকে দেয়া প্রত্যেকটা আঘাত তীরের মতো আমার বুকে বিচ্ছে, তবু টু শব্দ করিনি। মা বাবা তো এমন কিছু বলতে চাইনি যাতে আঘাত পেয়ে সন্তানের নতুন সংসারে অভিশাপ দেয়, তাই কোনো রকম শব্দ না করেই বেরিয়ে গিয়েছি। না বেরোই কিভাবে? যে বাড়িতে আমার স্ত্রীকে সম্মান দেওয়া হবে না, সে বাড়িতে আমাকে সম্মান দেওয়া হবে না। কারণ আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানে আমাকেই করা। এই কথাগুলো বলতে যেন গলা ধরে আসবে আদ্রিকের। মুখ খুলতে পারেনি। শুদ্ধ হাতে কেটে যায় ফোন। 2 দিন ধরে ভাবে ঠিক করে বাংলাদেশে ফিরবে আবার। ব্যাস, কোনোভাবে প্রস্তুতি গ্রহণ করে রওনা দেয় বাংলাদেশের উদ্দেশ্যে। যে দেশ ছেড়েছিল অপমান, আত্মসম্মানে আঘাত লাগার কারণে মীরা আর আদ্রিককে দেখে সবার মুখেই হাসিতে রূপান্তরিত হলো। সাহিল বাঁধে তার মুখ বরাবরই গম্ভীর।
অনন্ত হুমায়ুন বিয়ের সব কাজকর্ম রেখেই দৌড়ে এলেন, আদ্রিককে শক্ত করে জড়িয়ে ধরলেন, বললেন, আমাদের আদ্রিক ফিরেছে বাড়ি, সবাই দেখে যা। সবাই এলো দেখা করতে। শেষে সাহিল এলেন, বললেন, ভালো আছো তোমরা? জবাব দিল মীরা। হ্যাঁ, আপনি কেমন আছেন বাবা? মীরার মুখে বাবা ডাক শুনে থতমত খেলেন সাহিল। চকিত নয়নে তাকালেন ওর দিকে। মীরার হাস্যোজ্জ্বল মুখশ্রী। বুকে প্রশান্তি বয়ে গেল সাহিলের। তবু মুখে দাম্ভিক ভাব রাখলেন, জবাবে বললেন, ভালো আছে, রেস্ট নাও, ঘরে যাও। সম্মতি প্রদান করে আদ্রিক ও মীরা আদ্রিকের ঘরে গেল। সিমসাম পরিপাটি ঘর আদ্রিকের। মার্জিয়াই হয়তো পরিষ্কার করতেন আদ্রিকের ঘর। সন্তান তো, মুখে যতই বলুক বের হয়ে যায়, মন থেকে কখনোই বের করতে পারে না। বাবা এসেছিস তুই? আদ্রিক বাবা আমার। মার্জিয়ার নিবু নিবু কণ্ঠস্বর। আদ্রিকের অন্তঃকরণ কেঁপে উঠবে। মার্জিয়ার কণ্ঠস্বর আগের মতো মধু নেই, ভেঙে গিয়েছে। তবুও মার কণ্ঠস্বর আজীবন মধুরই থাকবে সন্তানের কাছে। আদ্রিক বলল, হ্যাঁ আমি। মার্জিয়া আচমকা ফুপিয়ে উঠলেন, আদ্রিকের হাত জোড়া আঁকড়ে ধরে বললেন, আমি মরে যাচ্ছি বাবা, আমার অবস্থা খারাপ, খুব বেশি দিন বাঁচব না। তুই থাকবি তো মার কাছে? থাকবো। সোজা সাপটা জবাব দিল আদ্রিক। একদম নিয়ে বলল, বাবা কোথায়? মানুষটা কোথায় আছে কে জানে। তুই যাওয়ার পর সেও কেমন যেন হয়ে গেল, চুপচাপ থাকতো, কথায় কথায় রাখতো, আগের মতো হাসি খুশি নেই। তুই আমাদের একমাত্র ছেলে, তোর খোঁজ খবর নেই, চিন্তা হবেই। আদ্রিকা আমাদের অনেক খেয়াল রাখতো। মেয়েটা এখন বড্ড সুখে আছে রে। আমাদের পছন্দের পাত্র বিয়ে করলে হয়তো সুখী থাকতো নাও। ঠিকই বলেছিস, আমরা কেউ তোদের ইচ্ছেকে প্রাধান্য দেইনি, আমাদের সম্মানটাই আসল। এই দেখ, সম্মান বাঁচাতে তোদের হারাতে বসেছিলাম। বলেই থামলেন মার্জিয়া। এক নাগারে এত কথা বলে হাঁপিয়ে উঠলেন তিনি। মীরা পানি দিল তাকে। পানি খেয়ে মার্জিয়া বললেন, অরিন মেয়েটা ভালো নেই জানিস। অরিনের ক্লান্ত দেহ নিয়ে অফিস থেকে বেরিয়ে অরিন। বাহিরে শোষ বাতাস তার দেহ ছুঁয়ে চলে যাচ্ছে নিজ গতিতে। ঘামাক্ত দেহ ধীরে ধীরে হালকা হালকা ঠান্ডা হচ্ছে। শরীর শুকিয়ে কাঠির ন্যায় হয়ে গিয়েছে, গায়ের রং চাপা হয়ে গিয়েছে। আগের তুলনায় পরিবর্তন যেন কয়েকশো। দুর্বল শরীর নিয়ে হেলে দুলে হাঁটছে। রিকশায় আশায় পাচ্ছে না। বাড়ি ভাড়া করে থাকে এখানেই, 10 মিনিটের রাস্তা। সচরাচর হেঁটেই যায়, কিন্তু আজ যেন শরীরে তার কুলাচ্ছে না। আচমকা এক দমকা বাতাস এসে চুল ছুলো। চুলগুলো মুহূর্তেই কপালের সামনে এসে পড়ল। চুল সরাতে বাম দিয়ে দিল অরিন। বাম হাতে সেলাই করা দাগ কাটা স্পষ্ট ভেসে উঠেছে। কোনো রকম হাঁটতে হাঁটতে বাড়ির সামনে এসে পৌঁছালো অরিন। বাড়ির সামনে বিশাল ট্রাক দেখতে পেয়ে ভুরু কুচকালো। আগ্রহ দেখল না। বাড়ির গেটের সামনে যেয়ে প্রবেশ করতে নিলেই এক সুঠাম দেহি পুরুষ বেরিয়ে এলো গেট থেকে। অরিন মাথা নত করে সরে দাঁড়ালো। ছেলেটি দরজা থেকে বের হলো। অরিনকে বলল, আপনি কি বাড়িতে থাকেন? অরিন মিহিস্বরে বলল, জি। কত তলায় থাকেন? 3 তলায়। ছেলেটি চমৎকার হেসে বলল, ও, আমিও 3 তলাতেই থাকছি। আপনি মিস অর মিসেস? আমার নাম অরিন, আমি এখনো আনম্যারিড, সেও তো মিসি। সৌজন্যতার খাতিরে একটুখানি জোরপূর্বক হেসে জবাব দিল অরিন। লোকটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, ও, আমার নাম অনয়। হলুদের পাট চুকিয়ে যে যার ঘরে এসে পড়েছে। মীরা ও আদ্রিকও সবে ঘরে এলো। ঘরে আসতেই আদ্রিক বলল, শুয়ে পড়ো তুমি। একটু পরে। আদ্রিক তাড়াহুড়ো দেখিয়ে বলল, একটু পরে কেন? বেশ হয়ে এখনই শুয়ে পড়ো। কয়েকদিন ধরে না তোমারও শরীর ভালো যাচ্ছে না? তা যাচ্ছে না, কিন্তু সবকিছু গোছগাছ তো করা লাগবে। কাল সকালে উঠে করো, তখন অহরহ সময় পাবে। এখন ফ্রেশ হয়ে ঘুমাও। মীরা ব্যাগ থেকে জামা বের করতে করতে আর চোখে আদ্রিকের দিকে তাকালো। আদ্রিক জোরপূর্বক হাসলো তা দেখে। মীরা ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আদ্রিক বিছানায় বসে আছে। তাকে দেখেই আদ্রিক বলল, ঘুমাও। মীরা কোনো কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ার ভান করলো।
মীরা ঘুমিয়ে গেছে ভেবে আদ্রিক ঘর থেকে সাথে সাথে বের হলো। আদ্রিকের যেতেই আড়মোড়া হয়ে মীরা চোখ খুলল। ঘরে আদ্রিককে না পেয়ে নিজেও উঠে বাহিরে এলো মীরা। আদ্রিক তখন কোথাও যাচ্ছিল, মীরাও আদ্রিকের পিছন পিছন যেতে লাগলো। আচমকা আদ্রিক থেমে গেল। মীরা লক্ষ্য করলো আদ্রিক সাহিল হুমায়ুনের ঘরে ঢুকেছে, কিন্তু মীরা বুঝলো না কেন ঢুকেছে। উল্টো পায়ে মীরা হাঁটা ধরলো নিজের ঘরে। কারো ঘরে আড়ি পাতার স্বভাব নেই তার। হয়তো আদ্রিকেরও কোনো কাজ আছে। কলিং বেলের শব্দে চোখ কচলে বিছানা থেকে উঠে দাঁড়ালো অরিন। বিরক্তিতে কপাল কুঁচকে এসেছে। দরজা খুলে গতকালের সেই লোককে দেখে বিরক্ত হলো। কি যেন নাম? হ্যাঁ, অনয়। অনয় অরিনকে দেখেই মুচকি হেসে বলল, ঘুমোচ্ছিলেন? ডিস্টার্ব করলাম না তো? অরিন জোরপূর্বক হেসে বলল, না করেননি, হঠাৎই এখানে? আজ শুক্রবার তো, নিশ্চয়ই ঘুমোচ্ছিলেন এতক্ষণ। হ্যাঁ, ঘুমাচ্ছিলাম। ওহো, তাহলে তো ডিস্টার্ব করলামই। মিথ্যে বললেন কেন? অরিন দাঁতে দাঁত চেপে বলল, আপনি ভেতরে আসুন, বাকি কথা কি এখানে দাঁড়িয়েই করবেন? অনয় জুতা খুলে ঘরে প্রবেশ করলো। দুরুম বিশিষ্ট ফ্ল্যাট, পরিপাটি সুন্দর করে আশপাশ সাজিয়ে রেখেছে অরিন। অনয় মুগ্ধ দৃষ্টিতে ঘর দেখে বলল, আপনি কি এখানে একা থাকেন? মানে আপনার মা বাবা কোথায়? তারা কি অন্য জায়গায়? অরিন শান্ত স্বরে বলল, আমার মা বাবা নেই। ও সরি। মাথা চুলকে বলল অনয়। অরিন প্রত্যুত্তরে কিছু বলল না। অনয়কে আবারও বলল, আপনি কিছু খাবেন? চা, কফি? হ্যাঁ জি, কফি। অ্যাকচুয়ালি আমি কফি চাইতে এসেছিলাম। নতুন উঠেছি তো, এখনো এত জিনিস অযথা কিনিনি। গতকাল ভেবেছিলাম বের হব, পরে আর বের হওয়া হয়নি। আজ সকালে ঘুম থেকে উঠে মনে হলো কফি ছাড়া চলবে না। নিচে যেতেও মন চাচ্ছিল না, তাই ভাবলাম প্রতিবেশী থাকতে নিচে যাওয়া লাগে না। জি জি, আপনি বসুন, আমি কফি আনছি এক্ষুনি। আপনি যদি বানিয়ে আনেন বেটার হয়। নিজের হাতেরটা খেতে খেতে আমি বোরিং ফিল করছি। নতুন হাতের স্বাদ পেলে মন্দ হয় না। অরিন একটু হেসে রান্নাঘরে গেল কফি বানাতে। সাত সকালে উঠে কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু না পেরেও উপায় নেই। লোকটি সোজাসুজি বলেছে তার হাতের কফি খেতে চায় না। মুখের উপর না করলে ভদ্রতা দেখায় বিধায় বাধ্য হয়েছে এসেছে, নয়তো কফির প্যাকেট ধরিয়ে বিদায় করত। বাংলাদেশে আসার 1 মাস হয়ে গিয়েছে। সবকিছুই স্বাভাবিকভাবে কাটছে। যদিও মীরার কাছে কেউ তেমন মিশে না, সুযোগ পেলেও কথা শোনাতে ছাড়ে না। কিন্তু মার্জিয়া বেগম বাঁচায় তাকে। হয়তো তিনি মেনে নিয়েছেন এই সম্পর্ক, না মেনে নিয়েই বা উপায় কি? সবাই থাকা সত্ত্বেও 24 ঘন্টায় মীরা সেবা যত্ন করে ওনাকে সুস্থ করে তুলেছে। অথচ তার শরীর, নিজের শরীরে 1 মাস যাবৎ ঠিক যাচ্ছে না। আদ্রিক একদিন মীরাকে বলেই দিয়েছিল, মীরা, তোমার শরীরও তো খারাপ, এত কাজ করো না, আরো অসুস্থ হয়ে পড়বে তুমি। মার সেবা করার জন্য আমি তো আছি, বাড়ি কাজে সাহায্য করার জন্য শাহিদুন খালাও আছে। মীরা জবাব দেয়নি আদ্রিকের কথায়। আদিলও তাই বলেছিল তাকে। মীরা তার কথাও শোনেনি। অবাক বিষয়ে ধীরে ধীরে আদিলও তাকে মেনে নিতে শুরু করেছে। গম্ভীরভাবে কথা বললেও কথাগুলো তাকে কোমল মীরা রান্না করেছে নিজ হাতে সবার জন্য। 1 মাসে হয়তো প্রথমবারই এই বাড়িতে নিজ হাতে রান্না করেছে। অনেকবারই চেয়েছিল নিজে রান্না করতে, সুযোগ হয়নি রান্না করার। সেই ইচ্ছা আজ পূরণ করলো আজকে। গোসল শেষে বাথরুম থেকে বেরিয়ে এলো মীরা। মাথা আচমকায় ঘুরিয়ে উঠল। নতুন নায়ে গতকাল থেকেই হঠাৎ মাথা ঘুরিয়ে উঠছে তার। এর কারণ হিসেবে সে ভেবে নিয়েছে ইদানিং তেমন একটা না খাওয়ায় দুর্বলতা এসে শরীরে ভর করেছে, তার জন্যই মাথা ঘোরাচ্ছে। এই ভাবতে ভাবতেই মীরার মাথা আবারও ঘুরালো। চোখের সামনে সবকিছু অন্ধকার দেখতে লাগলো। মনে হতে লাগলো আজই পৃথিবীর শেষ দিন। শাহিদুন তখন সেই ঘর হয়ে যাচ্ছিল। দরজা ভিড়িয়ে থাকায় হালকা উঁকি মারতে মীরাকে পড়ে থাকতে দেখে চিৎকার করে বলে উঠল, হাই হাই, মীরা ভাবিরে মাইরা গেছে, খালা খালু সবাই কই? আদ্রিক ভাই! অনয়ের বিরক্ত করার দিন দিনই বেড়ে যাচ্ছে। অরিন অনয়ের কাজকর্মে বিরক্ত। বলা নেই কওয়া নেই, অনয় হুটহাট তার বাড়ির সামনে আসে, আবার হুটহাট তার জন্য খাবার নিয়ে আসে, আবার হুট করেই তাকে উপহার দেয়, যেমন চুড়ি, পায়েল ইত্যাদি।
বিরক্ত হয়ে প্রথমে না করলেও ও অনয় জোর করে ধরিয়ে দেয় সৌজন্যতার খাতিরে ভদ্র ব্যবহার করতেই হয়, নয়তো আচ্ছা মতো কথা শুনিয়ে ফেরত দিত। বিরক্ত হলেও কেন যেন মনের মাঝে প্রশান্তি আসে। মাঝে মাঝে অনয় বিরক্ত না করলেও কেন যেন মন ছটফট করে, মন উতলা হয়ে আসে। এমন হওয়ার কারণ অরিন জানে। আদ্রিকের প্রেম যেদিন থেকে পড়লো সেদিন থেকেই যেন তার মন ছটফট করত। বন্ধু ছিল আদ্রিক, সেহেতু আদ্রিকের সাথেই সব সময় চলাফেরা করতে হতো। আদ্রিকের প্রতিটি পদক্ষেপও যেন তার হৃদয়ের গতি বাড়িয়ে দিত। প্রথম প্রেম ছিল বলে কিন্তু অনয়ের ক্ষেত্রে এমন হয় কেন? সে কি তবে অনয়ের প্রেমে পড়েছে? না, এমনটা হবে কেন? অনয় হয়তো প্রতিবেশী বলে এমন করে, তারও এইগুলো সেই হিসেবেই নেওয়া উচিত। এইসব দুষ্টুমি বাদরামিগুলো অন্যভাবে নিলে দিন শেষে সেই কষ্ট পাবে, আর চায় না সে কষ্ট পেতে। অরিন, আজ আমার সাথে ঘুরতে যাবে? অনয়ের কথায় অরিনের ধ্যান ভাঙে। একটু আগেই অনয় এসেছে তার ফ্ল্যাটে। ছেলেটা বলা নেই কওয়া নেই চলে আসে হুটহাট। জিজ্ঞেস করলে বলে তার মর্জি কিনা। অরিন অনয়কে জিজ্ঞেস করলো, কেন যাব? আরে জানোই তো আমি এখানে নতুন, চিনিও না কিছু, তাই চাচ্ছিলাম তোমাকে নিয়ে ঘুরতে যাব। তো আপনি আপনার কোনো বন্ধু বান্ধবী বা গার্লফ্রেন্ডকে নিয়ে যান, প্রতিবেশীকে কেন? অনয় মনমরা হয়ে বলে, আমার কোনো বন্ধু নেই, না আছে বান্ধবী আর না আছে গার্লফ্রেন্ড, তাই তো চাচ্ছি প্রতিবেশী সুন্দর মেয়েটিকে নিতে। গার্লফ্রেন্ড শব্দটা টেনে বলায় খিলখিল করে হেসে উঠল অরিন। অনয় মুগ্ধ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই হাসির দিকে। হাসিটা তার ভীষণ পছন্দের, অথচ মেয়েটা হাসতেই জানে না যেন। মাঝে মাঝে খুব খারাপ লাগে অনয়ের যখন অরিন তার প্রতি বিরক্ত হয়। আচ্ছা, এক মাসে কি মেয়েটার মনে তার প্রতি কোনো অনুভূতি হয়নি? মেয়েরা নাকি এইসব উপহার অনেক পছন্দ করে। হুটহাট বেড়াতে নিয়ে যাওয়া, খাওয়ানো, এগুলোই মেয়েদের পছন্দের শীর্ষে। আর যারা এগুলো দেয় তাদেরও নাকি মেয়েরা পছন্দ করে। তাহলে কেন অরিন করে না? নাকি অরিন অন্য মেয়েদের মতো না? অরিনের কি কোনো অতীত আছে যার জন্য সে ছেলেদের সাথে মিশেও না তেমন? আবার কথাও বলে না? থাকতেই পারে, সে তো অরিনকে ভালোবাসে। তো অরিনের অতীত দিয়ে তার কিছু আসে যায় না। সে অরিনকে বর্তমানে ভবিষ্যতে ভালোবাসবে। অতীতে ভালোবাসার সাধ্য থাকলে অতীতেও ভালোবাসতো। গেলে মন্দ হয় না। আমারও কোনো বন্ধু নেই, আপনার সাথে গেলে বন্ধুর কমতিটাও পূরণ হবে আবশ্যক। আমাকে তুমি বন্ধু মানো? অরিন গম্ভীর মুখে বলল, না, বন্ধুর মতো বলেছি। অনেক গোমরা মুখে বলল, ও সমস্যা নেই, বন্ধুর চেয়েও বেশি কিছু হবো। বলেই ঠোঁট টেনে হাসলো অনয়। অরিন জবাব দেবে তখন অনয় বলল, আচ্ছা আর কিছু বলো, তার আগেই বলে নেই আমি, আজ কিন্তু তুমি শাড়ি পরবে নীল রঙের, আর আমি পরবো নীল পাঞ্জাবি। তারপর দাঁড়িয়ে থাকবো একগুচ্ছ কদম হাতে নিয়ে। অরিন হচকুচিয়ে গেল অনয়ের কথায়। অনয় একগাল হেসে বলল, তুমি আমাকে বন্ধু না মানলেও আমি তোমাকে বান্ধবী মানি, বান্ধবীর সাথে মিলিয়ে পোশাক পরাই যায়। জবাবে অরিন জোরপূর্বক একটুখানি হাসলো। হুমায়ুন মঞ্জিলে সবাই শুদ্ধ হয়ে আদ্রিকের রুমের ভেতর দাঁড়িয়ে আছে। অসুস্থ শরীর নিয়ে মার্জিয়া বেগমও দাঁড়িয়েছেন। সামনে ডাক্তারের আদ্রিক চিন্তিত ভঙ্গিতে বসে আছে। ডাক্তার তখন হাসি মুখে বললেন, উনি মা হচ্ছেন, কংগ্রাচুলেশনস। ডাক্তারের কথায় উপস্থিত সকলে চমকালো থমকালো। মার্জিয়ার চোখে পানি এসে পড়ল। সবাই হাঁ করে তাকিয়ে রইল। আদ্রিক চেঁচিয়ে উঠল। উঠে আদিলকে ফট করে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি বাবা হচ্ছি তোমার মতো। আদিল খুশিতে জবাব দিতে পারলেন না। তৎক্ষণাৎ দাদা হবেন তিনি, খুশি হবার নয় কি? ধীরে ধীরে বললেন, আলহামদুলিল্লাহ, এখন এই মিষ্টির ব্যবস্থা করছি, সবাইকে দিতে হবে তো। আদিল দাঁড়ালেন না, সেখানে যায়। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। তার যেতেই মার্জিয়া চোখের জল ফেলে দিলেন সাথে সাথে। আদ্রিককে জড়িয়ে ধরে বললেন, কত বড় হয়ে গেছিস তুই বাবা, তুই নাকি এখন বাবা হবি, কত বড় দায়িত্ব তোর কাঁধে পড়বে। আমার সেই বাচ্চা ছেলেটা দেখতে দেখতে কতখানি বড় হয়ে গেল, আল্লাহ। আদ্রিক হাসলো। মীরা তখন সবে জ্ঞান ফিরেছে। সবার চিৎকার চেঁচামেচিতে যা বোঝার বুঝে নিয়েছে সে। খুশিতে চিৎকার করার মতো জোর পেল না কণ্ঠে মীরা। ঠায় হয়ে বসে রইল এক জায়গায়। তখন সাহিল এগিয়ে এলেন, আদ্রিককে বললেন,
তোমাদের মা বাবা হওয়ার খবরটা শুনে খুশি হয়েছে আমি। অনাথ আশ্রমে খবরটা পাঠিয়ে দিও, আর সাথে মিষ্টিও পাঠিয়ে দিও সেখানে। মীরা শুনল, দৃঢ় কণ্ঠে বলল,